কি ছিল আপনারা জানেন? বিশ্ব বেহায়া, বিশ্ব বেহায়া। আর আজকে স্বঘোষিত বেঈমান একসঙ্গে, স্বঘোষিত বেঈমান আর বিশ্ব বেহায়া একসাথে হলে দেশের কি অবস্থা হতে পারে, মানুষের কি অবস্থা হতে পারে সেটা আপনারা ভেবে দেখেন। সেজন্যই আজকে এই বেহায়া বেঈমানদের হাত থেকে দেশকে বাঁচাতে হবে। আর দেশকে বাঁচানোর জন্য এখানে অনেক ইয়াং ছেলেপেলেদের আমি দেখতে পাচ্ছি, তাদেরকে এগিয়ে আসতে হবে, তাদেরকে এগিয়ে আসতে হবে, দায়িত্ব নিতে হবে। সঙ্গে অবশ্যই আমরা তোমাদের সঙ্গী হয়ে থাকব, আমরাও থাকব। সব এখানে যারা বসে আছে সবাইকে থাকতে হবে, রাস্তায় একসঙ্গে থাকবো আমরা জনগণের অধিকার আদায়ের জন্য, ভোটের অধিকার আদায়ের জন্য, গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য, আইনের শাসনকে ফিরিয়ে আনার জন্য আমাদেরকে একসঙ্গে থাকতে হবে, দেশকে বাঁচাতে হবে, দেশের মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে। আমরা এই খুন গুম হত্যা দেখতে চাই না। এই হাসিনা বলেছিল সাগর রুনি যখন হত্যা হলো তখন তাদের হোম মিনিস্টার বলল 24 ঘন্টার মধ্যে থেকে তারা খুনিকে ধরবে। 24 ঘন্টা কেন? আজ তো বোধহয় 4 বছর হয়ে যাচ্ছে, এখন পর্যন্ত সাগর রুনির হত্যাকারীরা ধরা পড়ে নাই। কেন? কোনদিন ধরা পড়বে না যতদিন আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে। তার কারণ হল আওয়ামী লীগ যে অপরাধগুলি করেছিল সে অনেক তথ্যবহুল জিনিস ছিল তাদের কাছে, তারা তো সাংবাদিক। সেজন্যই সাগর রুনিকে তার বাসায় খুন করা হয়েছে এবং তার বাসার থেকে কোন জিনিস হারায় নাই, চুরি হয় নাই। শুধুমাত্র একটি জিনিস হারিয়েছে, সেটি হলো কি ল্যাপটপ। যেই ল্যাপটপের মধ্যে সমস্ত তথ্যগুলি ছিল, এই জন্য এটি নিয়ে গেছে তারা। কাজেই আজকে বুঝতে পারছেন যে সাগর রুনিকে কারা হত্যা করেছে, সেজন্যই সাগর রুনির হত্যাকারীরা ধরা পড়ে না। প্রিয় ভাইরা, তখন হাসিনা কিছুদিন পর বলল যে ঘরে ঘরে পাহারা দেওয়া সম্ভব নয়, কারো বেডরুম পাহারা দেওয়া সম্ভব নয়। সেজন্যই আজকে ঘরে ঘরে এমনকি বেডরুমে পর্যন্ত এখন প্রতিদিন খুন হয় মানুষ। এই খুনের আলামত দেখতে পায়। আজকে কি ঘরে কি বাইরে কোথাও এদেশের মানুষের জীবনের নিরাপত্তা নাই। তাহলে এই অবৈধ সরকার কি কাজে আছে দেশে? জোর করে ক্ষমতায় বসেছে, জনগণের ভোট না দিয়ে ক্ষমতায় বসে জনগণের উপর বোঝা হয়ে বসেছে। আর একে একে নতুন নতুন আইন পাস করছে। এই আইন কোনটাই বৈধ নয়। যে সরকার অবৈধ তার আইন কখনো বৈধ হতে পারে না। এই সংসদে কি কোনো বিরোধী দল আছে? না, কারণ এরা মন্ত্রীও আছে, আবার বিরোধী দলের বেঞ্চেও বসে, আবার বিরোধী দলের নেতা বলে দাবি করে। তাকে জিজ্ঞাসা করেন তো আপনি কোথা থেকে নির্বাচিত হয়ে এসেছেন, কয়টা লোকের ভোটে নির্বাচিত হয়েছেন? বিরোধী দলের নেতা হয়েছে। এরা জনগণের ভোটে নির্বাচিত হয় না, এরা ভাগ বাটোয়ারা করে ক্ষমতায় বসেছে। তারা বলেছিল বিএনপি আসলে তাদেরকেও ভাগ দেব। আমরা বলেছি আমরা জনগণের ভোটে বিশ্বাস করি, আমরা ভাগ বাটোয়ারাতে আমরা বিশ্বাস করি না, আমরা ভাগ বাটোয়ার রাজনীতি করি না।
সেজন্যই আমরা নির্বাচনে যাই নাই, এবং আমরা নির্বাচনে যাই নাই বলেই এদেশের জনগণ নির্বাচনে অংশগ্রহণ করে নাই। এদেশের জনগণ ভোট কেন্দ্র ভোট দিতে যায় নাই, গেছে ভোট কেন্দ্রে ভোট দিতে যায় নাই। সেজন্য দেখেছেন 95% মানুষ ভোট কেন্দ্রে যায় নাই। এমনকি আমরা যে বলি 5 ভাগ, সে 5 ভাগও হয় নাই। এই ইলেকশন কমিশন 2 দিন নিয়েছে জোড়া তালি দিয়ে এই মানুষকে বুঝাতে কত সংখ্যক ভোট পড়েছে। কিন্তু বাংলাদেশের মানুষ যেভাবে এই নির্বাচন বয়কট করেছে এবং এই নির্বাচনকে ব্যর্থ করে দিয়েছে, তেমনি ভাবে বিদেশিরা এই নির্বাচনকে গ্রহণ করেনি, তারা সমর্থন দেয় নাই। কাজে সেজন্য এটি অবৈধ সরকার। তাই এরা আছে শুধু লুটপাটে ব্যস্ত। প্রিয় ভাইয়েরা, এরা দেখেছেন খালি লুটপাট করছে। এখন পর্যন্ত কৃষি ব্যাংক থেকে 600 কোটি টাকা তারা লুট করেছে। জনতা ব্যাংক লিমিটেড থেকে 600 কোটি টাকা লুট করেছে। 1000-এর বেশি টাকা ব্যাংক থেকে লুট হলেও অর্থমন্ত্রী বলতেন যে এই টাকা অতি সামান্য টাকা। তারপরে পাওয়ার প্ল্যান্ট, কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্ট, তারা দাবি করে তারা নাকি অনেক বিদ্যুৎ করেছে। এখন শীত করেছে, সেজন্য লোডশেডিংটা কম নেই। বিদ্যুৎ উৎপাদন করে, তাহলে মানুষ বিদ্যুৎ পায় না কেন? 17,000 কোটি টাকা এই কুইক রেন্টাল থেকে বিদ্যুৎ কুইক রেন্টাল থেকে চুরি করেছে। তারপরে এটা সম্পূর্ণভাবে মিথ্যে কথা। বিদ্যুৎ উৎপাদন মাত্র 6,000 মেগাওয়াট। লোডশেডিং চলছেই, গরমকাল আসলে আরো বেশি বাড়ে। দফায় দফায় বিদ্যুতের দাম বাড়িয়েছে। আবারও বলছে তারা নাকি বিদ্যুতের দাম বাড়াবে, গ্যাসের দাম বাড়াবে। গ্যাসের কি দুরবস্থা! এখন গুলশানের মতো জায়গায় পর্যন্ত গ্যাস ঠিক মতো আসে না, পায় না মানুষ। সারা দেশে গ্যাসের ব্যাপক সংকট। এই গ্যাসের জন্য ঢাকা শহরে বহু শিল্প কলকারখানা বন্ধ হয়ে গেছে। এই নারায়ণগঞ্জের মতো জায়গায় গ্যাসের জন্য আপনাদের শিল্প কলকারখানা বন্ধ হচ্ছে কিনা বলেন? নারায়ণগঞ্জের মতো জায়গায় আপনারা কি গ্যাস পান? গ্যাস পায় না নারায়ণগঞ্জের মানুষ, ঢাকার এত কাছে। চট্টগ্রামের মতো জায়গায় গ্যাসের অভাবে মানুষের শিল্প কলকারখানা এবং দৈনন্দিন কাজ কারবার বন্ধ হয়ে যাচ্ছে, গ্যাস পায় না। এদিকে আবার নতুন করে গ্যাসের দাম বাড়ানোর পায় তারা করছে। বলছে গ্যাসের দাম বাড়াবে, বিদ্যুতের দাম বাড়াবে, এবং সেদিন কাগজে দেখলাম বলল জ্বালানি তেলের দামও তারা নাকি বাড়াবে। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমে গেছে। আমি বলবো গ্যাস, বিদ্যুৎ এবং জ্বালানি তেলের দাম বাড়ানো যাবে না, বরং প্রয়োজনে কমাতে হবে। যদি বাড়ানো হয় এই বিদ্যুৎ, গ্যাসের দাম, জ্বালানি তেলের দাম, তাহলে কিন্তু আমরা আর বসে থাকবো না। কি থাকবেন? কর্মসূচি দিলেন, কর্মসূচি পালন করবেন। সাবাস সাবাস, সবাই বলছে কর্মসূচি পালন করবে।
কাজেই তখন কিন্তু আমাদের আর কিছু বলার থাকবে না। কেন আমরা রাজনীতি করি? জনগণের কথা চিন্তা করে। জনগণের দুর্ভোগ, জনগণ ভাত খাবে না বিদ্যুতের দাম মেটাবে, গ্যাসের দাম আর কি বলে জেনে জ্বালানি তেলের দাম দিয়ে করবে, মানুষের ভাতের ব্যবস্থা নেয়। কেন? এমনি দেশে কোনো কর্মসংস্থান নেই। একে একে শিল্প কলকারখানা বন্ধ হচ্ছে, বেকারত্ব বাড়ছে। এই আওয়ামী লীগের এই কয়েক বছরে নতুন শিল্প কলকারখানা হয় নাই, হয়েছে? হয় নাই। নতুন শিল্প কলকারখানা না হলে মানুষ কাজ কোথায় পাবে? কর্মসংস্থান কোথা থেকে হবে? তাই নতুন কোন কর্মসংস্থান হয় নাই, বরং বেকারত্ব বেড়েছে। বেকারত্ব বেড়েছে, বেকারত্ব বেড়েছে এবং দেশে এক্সপোর্ট কমে যাচ্ছে। বাংলাদেশ থেকে এখন বিদেশি জিনিসপত্র যাওয়া কমে যাচ্ছে। আমরা আগে ঔষধ রপ্তানি করতাম, গার্মেন্টস রপ্তানি করতাম, পাট রপ্তানি করতাম, সেরামিক রপ্তানি করতাম, আরো অনেক জিনিস রপ্তানি করতাম। কিন্তু সব জিনিস দেখবে এখন উপরের দিকে না যে নিচের দিকে যাচ্ছে। কাজে এই আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে দেশকে সামনের দিকে নিতে পারে না, পেছনের দিকে নিয়ে যায়। যারা দেশকে পেছনের দিকে নিয়ে যায়, ধ্বংসের দিকে নিয়ে যায়, তাদের কাছে দেশের কিছু ভালো আশা করা যায় না। প্রিয় ভাইয়েরা, এই যে কৃষক ধান উৎপাদন করে, এখন ধান কাটার সময়, এখন ভরা মৌসুম। এই ভরা মৌসুমে আওয়ামী লীগ কত 5 লক্ষ টন আমদানি করেছে চাল। 5 লক্ষ টন চাল আমদানি করেছে, আর শ্রীলঙ্কায় 5,000 টন চাল রপ্তানি করেছে। অথচ কৃষকের মাথায় এখন হাত। কৃষক ধানের দাম পাচ্ছে না। অনেক বলছে চাতাল মালিকরা তাদের চাতাল বন্ধ করে দিচ্ছে, মিল মালিকরা তারা ধান না পেয়ে তারা তাদের মিল বন্ধ রাখছে। এই যে সরকার কৃষককে আশ্বাস দিয়েছিল যে 10 টাকা কেজি, জনগণকে আশ্বাস দিয়েছিল 10 টাকা কেজি চাল দেবে, কৃষককে আশ্বাস দিয়েছিল সারের মূল্য বিনামূল্যে সার দিবে, কৃষি উপকরণের মূল্য হ্রাস করবে, এবং সেই কৃষক আজকে উপকরণ তো হ্রাস হয়ই নাই, বরং সারের মূল্য আমাদের সময় থেকে 3 গুণ বৃদ্ধি করেছে। যে সারের বস্তা ছিল 300 টাকা, এখন সেটা হয়েছে 1200 টাকা। কাজে এই হলো আওয়ামী লীগ। আওয়ামী লীগ কথা একটা আর কাজ করে আরেকটা। যে যারা মিথ্যা কথা বলে, যাদের কথায় বিশ্বাস করা যায় না, তাদের হাতে দেশ নিরাপদ নয়। আজকে দেশ ধ্বংসের শেষ প্রান্তে এসেছে। দেশের প্রতিনিয়ত প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করছে। আজকে পুলিশ বাহিনীকে দিয়ে আজকে নানা রকম অপকর্ম করানো হচ্ছে। মানুষ গুম করা, মানুষ ধরে নেওয়া, গুম করা। কিন্তু আমি বলবো সব পুলিশ বাহিনী খারাপ নয়। পুলিশ বাহিনীর মধ্যে অনেক ভালো লোক আছে, দেশপ্রেমিক আছে। পুলিশেরাও দেশের সেবা করে। স্বাধীনতা যুদ্ধে এরা রাজারবাগ অ্যাটাক হয়েছিল এবং তাদের অবদান আছে বাংলাদেশের জন্য। কিন্তু একটি বিশেষ জেলা এবং এই ছাত্রলীগের লোকজনকে পুলিশ পাশে ঢুকিয়ে বা পুলিশের পোশাক পরিয়ে জনগণের উপর অত্যাচার করে পুলিশ বাহিনীর ইমেজ নষ্ট করা হচ্ছে, সুনাম নষ্ট করা হচ্ছে। তাই পুলিশ বাহিনীর ভাইদের বলবো যে আপনারা কথায় কথায় জনগণের শান্তিপূর্ণ কর্মসূচির উপরে
কেন জনগণ আপনাদের সঙ্গে সুসম্পর্ক রাখতে চায়, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়। আপনারা জনগণের সেবক থাকবেন, জনগণের সাহায্যকারী হিসেবে থাকবেন, জনগণকে হত্যাকারী হিসাবে নয়। আপনাদেরও মা বোন ভাই আছে, কেউ না কেউ কোথাও চাকরি করে, কেউ না কেউ কোথাও ব্যবসা করে, আপনাদেরও ছেলে মেয়ে আছে। আপনাদের দুঃখ হওয়া উচিত, লজ্জা উচিত যে নিজের দেশের মানুষকে আপনারা গুলি করে হত্যা করেন। কিন্তু একটি বিশেষ জেলা পুলিশ তারা নিজেরা অপকর্ম করবে, আর এই সরকারের অপকর্মের সাথী হয়ে তাদেরকে অপকর্ম করা এবং ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য তারা যা ইচ্ছে তাই করছে। কিন্তু আমরা বলতে চাই, এরকম চললে তার পাল্টা জবাব দেওয়ার জন্য জনগণকে প্রস্তুত হতে হবে। যারা এই অপকর্মগুলি করবে সেটা আমরা মেনে নিতে পারি না। চোখের সামনে তাদেরকে ধরে নিয়ে যাবে, তাদেরকে পিটাবে, ধরে নিয়ে গিয়ে থানার মধ্যে পায়ে রাইফেল থেকে গুলি করবে, অনেক পেয়েছে। এই সব কাজ বন্ধ করতে হবে, নাহলে তার জন্য আজকে না হয় ভবিষ্যতের জন্য বিচারের সম্মুখীনের জন্য প্রস্তুত থাকতে হবে। আপনারা ভুলে যাবেন না, এই দেশের মানুষ যেমন তারা নরম, তেমনি ভাবে প্রয়োজন হলে তারা অনেক কঠিনও হতে পারে। এবং দেশের জন্য তারা স্বাধীনতা যুদ্ধে তারা দেখিয়ে দিয়েছে। ছাত্র যুবকেরা, সাধারণ নিরীহ মানুষেরা, কৃষক শ্রমিকেরা তারা কিভাবে লঙ্ঘি করেও তারা স্বাধীনতা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। কাজে সেজন্যই মুক্তিযোদ্ধারা যখনই দেখা হয় তখনই আমাদেরকে বলে, দেশের এই অবস্থা করার জন্য তো আমরা দেশ স্বাধীন করি নাই, এই অবস্থা দেখার জন্য তো আমরা স্বাধীন করি নাই। যেভাবে আজকে দেশের মানুষকে মারা হচ্ছে, হত্যা করা হচ্ছে, স্বাধীনতা যুদ্ধ এত মানুষ মরে নাই, এইভাবে মারা হয় নাই যেভাবে আওয়ামী লীগ শুরু করে দিয়েছে। কাজে মুক্তিযোদ্ধারা সেজন্য একটি কথা বলে যে আমরা অস্ত্র জমা দিয়েছি কিন্তু ট্রেনিং জমা দেয় নাই, সেই ট্রেনিংটা এখন আছে। এবং যখন অস্ত্র দরকার নাই, সেই ট্রেনিং আছে, ওই ট্রেনিং দিয়ে অনেক কিছু করা যায় এদেরকে, যাদের ট্রেনিংবিহীন যারা রয়েছে তাদেরকে। কাজে আপনারা সাবধান হয়ে যান। আওয়ামী লীগ নিজেদেরকে দাবি করে স্বাধীনতার পক্ষের সপক্ষের কি দল না শক্তি হিসাবে। তারা তো আওয়ামী লীগ তো স্বাধীনতার সপক্ষের দল নয় বা শক্তি নয়, বিএনপি হল স্বাধীনতার পক্ষের দল এবং শক্তি। কারণ শহীদ জিয়া রহমানের ডাকে এদেশের মানুষ সাড়া দিয়ে স্বাধীনতার যুদ্ধ ঘোষণা কে দিয়েছিল? শহীদ জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। তার ডাকে এদেশের ছাত্র যুবক জনতা সকলে আজকে সেই স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। এই যে এখানে মুক্তিযোদ্ধা অনেকেই আছে, একজন প্রবীণ আছে, শাহ মুআজ্জম হোসেন, ওলিশের দেরিতে এসছে, সেই ইতিহাস সঙ্গে ছিল। এই প্রবীণেরা এরা যুদ্ধ করেছে। আপনারা দেখেছেন আওয়ামী লীগ স্বাধীনতার যুদ্ধ করে নাই। কাজে আওয়ামী লীগ সীমান্ত পাড়ি দেওয়া মুক্তিযোদ্ধা রণাঙ্গনের মুক্তিযোদ্ধা হল বিএনপি। কাজে প্রকৃত মুক্তিযোদ্ধা আমরা। কাজে বড় বড় কথা আর মিথ্যে কথা বলেন না, এই মিথ্যে কথা বন্ধ করে। আপনারা দেখেছেন সেজন্য একে খন্দকার পরিষ্কার ভাষায় বলেছে যে স্বাধীনতার ঘোষণা শেখ মুজিবুর রহমান শেখের দেয় নাই। স্বাধীনতার ঘোষণা দিয়েছিল জিয়াউর রহমান, স্বাধীনতার ঘোষণা ছিল। এটা পরিষ্কার এবং ছাত্র যুবকদের এটা জানতে হবে। তাজউদ্দিন সাহেব মেয়ে তার বইতে রেখেছিল, নেতা এবং পিতা বইতে লিখেছে যে সে তাজউদ্দিন সাহেব শেখ মুজিবুর রহমান সাহেবের বাসায় গিয়েছিল ওই রাত্রে। সেই রাত্রে 25 তারিখ রাতে, কিন্তু শেখ মুজিবের লিখে নিয়ে গিয়েছিল, টেপ রেকর্ডার নিয়ে গিয়েছিল। উনাকে বলেছিল যে আমি লিখে এনেছি,
আপনি শুধু এটা পড়ে রেকর্ড করে দিবেন, এইটা আমরা সারা দেশে ছড়িয়ে দিব, এইটা আমরা বাজাবো যে স্বাধীনতার ঘোষণা আপনি দিচ্ছেন। স্বাধীনতার ঘোষণা তিনি লিখে নিয়ে গিয়েছিলেন, কিন্তু সেদিন তাজউদ্দিন সাহেবকে সেই লেখা তিনি পড়েন নাই বা রেকর্ড করে নাই। তিনি বলেছিলেন যে আমি এই ঘোষণা দেখে আমাকে রাষ্ট্রদ্রোহ মধ্যে মামলায় তোমরা জড়াতে চাও, এই স্বাধীনতার ঘোষণা দিলে তারা আমাকে ফাঁসি দিবে। তিনি তার ফাঁসির ভয়ে সেদিন স্বাধীনতার ঘোষণা দেয় নাই। কিন্তু জিয়াউর রহমান একজন সৈনিক হয়ে তিনি দেশপ্রেমিক ছিলেন বলে তিনি ফাঁসির ভয় করে নাই, পরিবারের চিন্তা করে নাই, দেশের মানুষের কথা, স্বাধীনতার কথা চিন্তা করে তিনি সেদিন স্বাধীনতা নির্ভয়ে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এবং শেখ সাহেব সেদিন বলেছিলেন তাজউদ্দিন সাহেবকে এই ঘোষণা দিতে হবে না, যাও 27 তারিখে হরতাল দেখেছি, নাকে তেল দিয়ে ঘুমাও। তিনি তাকে নাকে তেল দিয়ে ঘুমাতে বলেছিলেন তাদের নেতাদের, আর তাদের নেতাদেরকে বলে দিয়েছিলেন অন্য নেতারা চিঠে যে গো আন্ডারগ্রাউন্ডে চলে যাওয়া সব, সেজন্যই তারা আন্ডারগ্রাউন্ডে গেছে সীমান্ত পাড়ি দিয়ে। কেউ কিন্তু যুদ্ধের সঙ্গে ছিল না। এটাই হল সত্যিকারে এই বিজয়ের মাসে, এই জন্যই এই বিজয় হল জনগণের বিজয়, আওয়ামী লীগের কোন কৃতিত্ব নেই এর মধ্যে। প্রিয় ভাইয়েরা, এই জন্য এই আওয়ামী লীগ দেশকে ভালোবাসে না। আপনারা হাসিনাকে জিজ্ঞাসা করেন তো যে মঈনুদ্দিন ফখরুদ্দিনের সঙ্গে এত আঘাত কিসের ছিল? কেন মঈনুদ্দিন ফখরুদ্দিনের সঙ্গে আঘাত করে দেশের এত বড় সর্বনাশটা করলেন? মঈনুদ্দিন ফখরুদ্দিনের সঙ্গে আঘাত করে ক্ষমতায় গিয়েছে। মঈনুদ্দিন ফখরুদ্দিন আমার সঙ্গেও কথা বলেছে, আমি বলেছি আমি দেশের বাইরেও যাব না, বহু চেষ্টা করেছে, হাসিনাকে বিদেশে পাঠিয়েছে তারা বুঝিয়ে, আর আমাকে বলেছে আমি দেশের বাইরে যাই নাই। আমি দেশের বাইরে যাই নাই বলে আমার ছেলেদের নিয়ে কি অত্যাচার করা হয়েছে আপনারা দেখেছেন, ঠিক কিনা? কিভাবে অত্যাচার করা হয়েছে দেখেছে। আমাকে এসে পর্যন্ত বলেছে আপনি যদি না যান তাহলে মামলা দেওয়া হবে, এদের নামে ধরে নিয়ে যাওয়া হবে। আমি বলেছি আমি দেশ ছেড়ে, দেশের মানুষকে ছেড়ে আমি কোথাও যাব না। এই দেশই হলো আমার, এই দেশই হলো আমার একমাত্র ঠিকানা। দেশের বাইরে আমার কোনো কিছু নেই, আমার কোনো ঠিকানা নেই। সেজন্য আপনাদের ছেড়ে আমি যাইনি বলে আমার ছেলেদের উপরে এত নির্যাতন, এত অত্যাচার, আমাকে ছেড়ে যেতে হয়েছে। কিন্তু আমি আপনাদের ছেড়ে যাই নাই বা মঈনুদ্দিন ফখরুদ্দিনের সঙ্গে কোনো আঘাত করি নাই। কিন্তু এই হাসিনা দেশের বাইরে গেছে, মঈনুদ্দিন ফখরুদ্দিনের সঙ্গে আঘাত করেছে। এই হাসিনা জেলখানা থেকে বেরিয়েছে, কোনো গিয়ে জামিনে নয়, প্যারোলে বেরিয়েছে। বেরিয়ে বিদেশে গেছে বলে চিকিৎসার ভান করে। কত খুশি ছিল, যদি অসুস্থই থাকতো চিকিৎসার কথা বলে বিদেশে গেছে। আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, মনে আছে কিনা জানি না, যখন হাসিনা এই মঈনুদ্দিন ফখরুদ্দিনের জেল থেকে বেরোলো তখন আপনার তিনি হাত আপনাদের মেরেছিল, খেয়াল করেছেন? হাতের মেহেন্দি পরা, মেহেন্দি পরে হাতে কত আনন্দে তিনি সেদিন মেহেন্দি করে হাতে আনন্দের সঙ্গে তিনি বেরিয়েছিলেন জেলখানার থেকে। কাজে বুঝতে কারো বাকি নাই কার সঙ্গে কিসের সম্পর্ক। এই মঈনুদ্দিন ফখরুদ্দিনের জন্যই বাংলাদেশটার এত বড় সর্বনাশ। তারপরে হাসিনা আঘাত করে ক্ষমতায় বসে আজকে একের পর এক প্রতিষ্ঠান ধ্বংস করছে। হাসিনাকে জিজ্ঞেস করেন তার 15টা মামলা, তার 15টা মামলা, তার দলের 8000 মামলা কি করে উঠে গেল? তার 15টা মামলার মধ্যে যে মামলাগুলিতে অবশ্যই অবশ্যই তার শাস্তি হতো, এই যে ব্রিগেড
ফ্রিগেটে যে জোড়াতালি দেওয়া এক ফ্রিগেট এনেছিল কোরিয়া থেকে, জোড়াতালি দেওয়া পূর্ণাঙ্গ ফ্রিগেট ছিল না এবং 2 নম্বরই ছিল সে ফ্রিগেট। এবং MiG-29 এটা ছিল সেকেন্ড হ্যান্ড, নতুন বলে দ্বিগুণ দাম দিয়ে কেনা হয়েছিল MiG-29। এই মামলাগুলি কেমন করে উঠে গেল? তারপরে ওই যে চেক নিয়েছিল কি আজম চৌধুরীর কাছ থেকে চেক নিয়েছিল, গণভবনের প্রধানমন্ত্রী থেকে বসে বসে ওখান থেকে চেক নিত ট্রাস্টের নামে। এই চেকগুলি আবার ভাগাভাগি হতো, নিচে নিত, বোনকে দিত, ভাইকে দিত। বাংলার বাড়িতে বসে গেছে সেলিম তার ভাই নিজে স্বীকার করেছে, জলিল তার সেক্রেটারি ছিল, সে নিজে বলেছে এগুলি আমাদের কাছে তথ্য আছে এখনো। যদি এই মামলা উঠে যায়, আমাদের নামে মিথ্যে মামলা দিয়ে হয় নাই কেন করা হচ্ছে? আমি বলতে চাই হাসিনার 15টি মামলা এই জজ সাহেবরা কি করে উঠিয়ে নিল? আজকে বিচার বিভাগ বলে কি দেশে কিছু আছে? কোন বিচার বিভাগ নেই, বিচার বিভাগের কোন স্বাধীনতা নাই, বিচারকদের কোন স্বাধীনতা নাই। বিচারকরা আজকে আওয়ামী লীগ দেখলে খালাস, আওয়ামী লীগ দেখলে খালাস, আর বিএনপি হোক, অন্য দল হোক, জামাত হোক, যে দল হোক, সব দল হলেই তাদেরকে জেলে ভরো, তাদের নামে মিথ্যে মামলা দাও। এই অবস্থা আপনাদের এখানেই আছে। এই কাছে আজাদের নামে মিথ্যে মামলা দিয়েছে, আজাদকে মিথ্যে মামলা দিয়ে বাড়ি ঘর পুড়িয়েছে, অথচ নিজেরাই গোলাগুলি করে সব মারামারি করে মরছে, আর নিজেরা মরে, আর বিএনপির নামে মামলা দেয়। এই হলো অবস্থা। কাজে বিচারপতিদের কাছে আমি চাই, আপনারা আল্লাহ তাআলার ভয় করা উচিত। হাসনাকে ভয় পাওয়ার কিছু নাই, আল্লাহর ভয় করেন। আপনারা ভাবেন না এই দুনিয়ায় শেষ, আপনারা বিচারক নন, আপনারা এই দুনিয়ায় বিচার করছেন, তার উপরে আরেকজন আসেন করে যিনি সব কিছু বিচারের মালিক, তিনি বিচার করবেন আল্লাহ তাআলা। কাজে আল্লাহর কাছে যে আপনারা যে অন্যায় করছেন, যে অবিচার করছেন, যে অন্যায় ভাবে আপনারা সাজা দিচ্ছেন, ফাঁসি দিচ্ছেন, জুলুম করছেন, মিথ্যাচার করছেন, তার জন্য আল্লাহর কাছে আপনাদেরকে অনেক বেশি আরো কঠিন শাস্তি পেতে হবে, আরো অনেক বেশি জবাবদিহি করতে হবে আপনাদেরকে। কাজে ভুলে গেলেন না যে এই দুনিয়ায় শেষ, দুনিয়া এটা কয়েকদিনে। আমরা যেদিন জন্ম হয়েছি সেদিনই আমাদের কপালে মৃত্যু কবে হবে সেটাও লিখে দিয়েছে। কাজে জন্ম মৃত্যু কেউ ঠিক করতে পারে না, একমাত্র ঠিক করবে আল্লাহ। তিনি ঠিক করেন কে কবে জন্ম হবে, মৃত্যু হবে, আর কিভাবে হবে। কিন্তু আমরা বুঝতে পারছি আওয়ামী লীগ যেভাবেই করছে, এদের পরিণতি অত্যন্ত খারাপ, অত্যন্ত কঠিন এবং ভয়াবহ পরিণতি হবে, যার জন্য এরকম করছে। প্রিয় ভাইয়েরা, এই আওয়ামী লীগকে জিজ্ঞাসা করেন তো, এই যে ক্ষমতায় আসলেন 2009 সালের জানুয়ারিতে ক্ষমতায় বসলেন, আর 2009 সালের ফেব্রুয়ারিতে, 25শে ফেব্রুয়ারিতে এই যে বিডিআরে এরকম একটা ঘটনা কেন ঘটল? আপনারা কি জানতেন না এগুলো? আপনারা সব কিছু জানতেন বিডিআরে এরকম একটা ঘটনা ঘটতে যাচ্ছে। আপনি জানতেন বলে সেজন্য আপনি নিরাপদ দূরত্বে সরে আসলেন। সেই সুদাসদন থেকে আপনি 30 রোডে নিজের বাড়ি সরিয়ে ফেললেন। সেদিন নিজে সরে গেলেন, নিজে সেদিন গেলেন না বিডিআরের সেই রাতের ডিনারে, আপনি সেদিন গেলেন না। সেদিন জানতেন আপনি সব ঘটনা, মঈনুদ্দিন জানত, তারপরেও কেন এতগুলো অফিসার মারা গেল? 57 জন অফিসার। আপনারা দেখেছেন এই 57 জন অফিসারের হত্যার বিচার ঠিক মতো হয় নাই। জোড়াতালি দেওয়া এবং আসল লোককে বাঁচানোর জন্য এগুলো করেছে, কোনো বিচার হয় নাই। হাসিনা মঈনুদ্দিন সবই জানত। মঈনকে সেদিন এই অফিসাররা বারবার ফোন করেছে যে তাদেরকে বাঁচানোর জন্য, কিন্তু মঈন সেদিন তাদেরকে বাঁচানোর জন্য সেদিন সেখানে কেন্দ্র
ক্যান্টনমেন্ট থেকে ট্রুপ না পাঠিয়ে, অফিসার না পাঠিয়ে তাদেরকে সে নিজে যে হাসিনার বাড়িতে বসেছিল। 3 চিফকে হাসিনা কেন নিজে বসে রেখেছিল? অথচ যদি সেদিন আর্মি মুভ করত ক্যান্টনমেন্ট থেকে সেই পিলখানায়, তাহলে এই অফিসারগুলো মারা যায় না। এদের পরিবারগুলোকে এরকম ভাবে নির্যাতিত নিগৃহীত হতে হয় না। 57 জন অফিসারকে শুধু মারা হয়নি, নৃশংসভাবে কারো কারো বডি পুড়িয়ে ফেলা হয়েছে, কারো কারো বডি ম্যানহোল দিয়ে একদম নদীতে পাওয়া গেছে। আপনারা দেখেছেন এই 57 জন অফিসার হত্যার জন্য দায়ী মঈনুদ্দিন এবং হাসিনা এবং গঙ্গার লোকেরা দায়ী। তাকে বিচার তো হতেই হবে হাসিনা। তারপরে আবার দলে, আবার এখন পর্যন্ত আমাদের দলে এই 3 মাস যে আমরা যখন লাগাতার কর্মসূচি ছিল, তখন 310 জন লোককে হত্যা করা হয়েছে, 56 জন লোককে গুম করা হয়েছে। আর তখন ছিল হাসিনা ক্ষমতায়। তাই এই দায় হাসিনা কোনোভাবেই এড়াতে পারবে না। হ্যাঁ, হাসিনা কোনোভাবেই এড়াতে পারে না এই গুম। এই বিডিআর হত্যা, এই জনগণকে হত্যা, সাগররণী হত্যা, সাংবাদিক হত্যা, যুবক হত্যা, প্রতিনিয়ত হত্যা 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 চলছে। এই হত্যার জবাব হাসিনাকে দিতেই হবে, এই হত্যার দায়িত্ব আপনাকে নিতেই হবে এবং বিচারের সম্মুখীন হতেই হবে। দুর্নীতি, এত দুর্নীতি হচ্ছে, তারপরে কাউকে ধরা হয় না কেন? এই শেয়ার মার্কেটের টাকা চুরি হয়ে গেল, হলবার ডেস্টিনি সব কিছু টাকা চুরি হয়ে গেল, ব্যাংকগুলো পুতুল হয়ে গেল, তার কোনো বিচার হলো না। পদ্মা সেতু হলো না, পদ্মা সেতু হলো না, কোন উন্নয়ন হচ্ছে না, রাস্তাঘাটে দুরবস্থা, গাড়ি ঘোড়া চলতে পারে না, প্রতিনিয়ত শুধু অ্যাক্সিডেন্ট হচ্ছে। কিসের জন্য? কারণ রাস্তাঘাটের এই দুরবস্থা। কাজে এই আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় থাকবে এই দেশকে ধ্বংস করে দিয়ে খোকলা করে দেবে, কারণ তার কোনো দায় নাই। এই দেশে এই হাসিনা ছাড়া এই দেশে তার কে আছে? আর বলেন তো, আত্মীয় স্বজন সব তো তার আত্মীয় স্বজন বিদেশে। তাদের বিদেশে থাকে, শুধু বিদেশেই থাকে না, তাদের পরিবাররা সব বিদেশি বিয়েও করে। তাহলে তাদের আবার দেশের প্রতি কিসের টান? তাদের দেশের প্রতি কিসের টান? তাদের যারা বিদেশে থাকে, বিদেশে খায়, দেশের টাকা বিদেশে পাচার করে বিদেশে টাকা জমায়, তাহলে বিদেশি বিয়ে করে, তাদের আবার দেশের প্রতি কিসের টান? আপনারা জিজ্ঞাসা করেন, তার ছেলে মাসে $2 লক্ষ করে মাসে টাকা নেয়, বেতন নেয়, উপদেষ্টা হিসেবে বেতন নেয় $2 লক্ষ। শুনেছি, এটা পত্রিকায় বিভিন্ন জায়গায় এসেছে। কাজে $2 লক্ষ মানে বাংলাদেশি টাকায় মাসে 1,60,00,000 টাকা। 1,60,00,000 টাকা। এই তরুণরা, তোমরা এর প্রতিবাদ করতে পারো না, তোমরা বেকার থাকো, তোমরা না খেয়ে থাকো, তোমাদের খাওয়া নাই। অথচ তার ছেলে দেশে কি অ্যাডভাইজারি করে? কিসের অ্যাডভাইজার? কোন অ্যাডভাইজারের এত বেতন? যেখানে 1,60,00,000 টাকা মাসে মাসে বেতন নেয়, সেই টাকা কোথায়? দেশে কি বিদেশে? কত টাকা ট্যাক্স দেয় তারা? এই হলো অবস্থা। কাজে আজকে দুর্নীতি আর গুমে দেশ ভরে গেছে। খুনিদের হাত থেকে দেশকে বাঁচাতে না পারলে তোমরা কেউ নিস্তার পাবে না। হাসিনার টার্গেট হলো এই দেশের যুব সমাজকে শেষ করা, এই দেশের সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করা, এই দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা। দেশে সারা পৃথিবী আজকে শিক্ষিত হচ্ছে, আর বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করছে। আজকে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে লেখাপড়া নাই, সেখানে ছাত্রলীগের, যুবলীগের ছেলেদেররা অস্ত্রাগারে পরিণত করেছে। তারা অস্ত্র জমা করছে, সেখানে অস্ত্র জমা করছে, আর এই অস্ত্র দিয়ে ও আধুনিক অস্ত্র তারা কোথায় পায়? অথচ পুলিশ দেখেও কেন তাদের ধরে না? সরকার কেন তাদের বিচার করে না? প্রতিদিন ইউনিভার্সিটিগুলিতে খুনাখুনি, মারামারি হচ্ছে, এমনকি শিক্ষকদের পর্যন্ত তারা হত্যা করছে। তারপরেও হত্যাকারীরা ধরা পড়ে না,
কথা। আজকে শিক্ষা ব্যবস্থায় আমরা নকল পর্যন্ত বন্ধ করেছিলাম, এখন তো নকল নয়, এখন প্রশ্নপত্র সব ফাঁস করে দেওয়া হচ্ছে। এখন জিপিএ 5 এর নামে ঢালাওভাবে সবাইকে বেশি করে নম্বর দিয়ে পাস করে দেওয়া হচ্ছে, লোক দেখানোর জন্য যে আমার দেখে শিক্ষা ব্যবস্থার উন্নতি হয়েছে। যদি শিক্ষা ব্যবস্থার উন্নতি হয়েই থাকে, ভালো হয়েই থাকে, তাহলে বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি পরীক্ষার জন্য জিপিএ 5 ওয়ালা লাইন দিয়ে কেন মাত্র 2 জন পাস করে, এটা বুঝতে বাকি থাকে না যে আজকে শিক্ষা ব্যবস্থা ইচ্ছাকৃতভাবে ধ্বংস করছে। ফলে মেধাবী ছাত্ররা আজকে তাদের অসহায় হয়ে পড়ছে, তারা তাদের হারিয়ে ফেলছে। কারণ তারা লেখাপড়া করে কষ্ট করে তাদের মেধার যোগ্যতার মূল্যায়ন সত্যিকার হচ্ছে না, বিদায় তারা হতাশায় ভুগছে। এই হলো অবস্থা। কাজে প্রিয় ভাইয়েরা, আজকে শিক্ষা ব্যবস্থা এই তরুণ সমাজকে যদি বিপদে নিয়ে যাওয়া হয়, আর আজকে চলছে সমানে মাদকের ব্যবসা। মাদকের ব্যবসার সঙ্গে জড়িত কারা? সব আওয়ামী লীগের লোকজন। এই আওয়ামী লীগের এমপি কি নাম তার? ওই যে টেকনাফে ধরা পড়েছে, সে ধরা পড়েছে, আপনারা জানেন তার নাম? বললেন তো, আপনারাই বলে দিলেন বদি, আমার আর বলা লাগবে না, আপনারা তো বলে দিয়েছেন। একে ধরা হলো, মাদক পাচারের জন্য ধরা হলো, কিন্তু তারপরে তাকে কয়দিন পরে বেল দেওয়া হলো। আমার নেতা কর্মীরা এই নাসিরুদ্দিন পিন্টু মিথ্যে মামলায় দিনের পর দিন জেল খাটছে, তাকে ছাড়া হচ্ছে না। তার একটা চোখ নষ্ট হয়ে গেছে, আর একটা চোখ নষ্ট হওয়ার পথে, তাকে ছাড়া হচ্ছে না। অথচ এইসব দুর্নীতিবাদ, মাদক পাচারকারী, অস্ত্রধারীরা ছাড়া পেয়ে যাচ্ছে। আজকে দেশের মানুষের বুঝতে বাকি নেই যে আজকে দেশ কিভাবে চলছে। কাজে এই আওয়ামী লীগের হাতে কি দেশ নিরাপদ? এই স্বৈরাচার এরশাদের হাতে কি দেশ নিরাপদ? এই যারা ওই আগে খুন করেছে কি জাসদ, তাদের কি নেতা বলতে চায় না? না, এগুলার হাতে কি দেশ নিরাপদ? যারা কেউ 20,000 খুন করেছে, কেউ 30,000 খুন করেছে, আর এরশাদ মিলন হত্যা করে নাই, জয়নাল, জাফর, দীপালি শাহ সহ আরো বহু লোককে হত্যা করেছে। এই এরশাদ, আমাদের মামলা নিয়ে টানাটানি হয়, এরশাদের মঞ্জুর হত্যা মামলা, যে হত্যা মামলা কেন বিচার এখনো হয় না? কারণ এরশাদকেও ভয় দেখায় তারা, আর এরশাদও ভয় দেখায়। কয়েকদিন পর বলে যে আমি ইস্তফা দেব, আবার ওই দিক থেকে যখন ভয় দেখায়, মঞ্জুর হত্যার বিচার শুরু হবে, জনতা টাওয়ারের বিচার শুরু হবে, তখন আবার বিড়াল সাথে চুপ হয়ে যায়। এই হলো খুনিদের কারবার, এই হলো তাদের দল। প্রিয় ভাইরা, আজকে পরিকল্পিতভাবে এই দেশকে ধ্বংস করা হচ্ছে। আগেই বলেছি, সব প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে, এই যুব সমাজকে নষ্ট করছে, এদেরকে হত্যা করে এই জেনারেশনকে শেষ করে দিতে চায়। দ্বিতীয়ত পরিবেশ ধ্বংস করে দিচ্ছে। আমাদের একমাত্র সুন্দরবন, আপনারা নাম শুনেছেন, দেখেছেন সুন্দরবন। আমাদের এই সুন্দরবন পৃথিবী বিখ্যাত, এর একটা সুনাম আছে। এই সুন্দরবনে কয়েকদিন আগে যে ঘটনাটা ঘটল, এই ঘটনার কোনো বিচার হবে না, তদন্ত হবে না, কেউ ধরা পড়বে না। যে অয়েল ট্যাঙ্কার বলা হচ্ছে, ওইটা তো আসলে অয়েল ট্যাঙ্কার নয়, ওইটা বালু বালু নিয়ে যায়, বালু নিয়ে যাওয়া জিনিস সেটাকে মধ্যে অয়েল ভরে নিয়ে যায় সুন্দরবন। এটা পরিকল্পিত ঘটনা। সুন্দরবনে আজকে তেল দেখেন, তেল দিয়ে পুরো পরিবেশ নষ্ট করে দিয়েছে। ফলে সুন্দরবনকেও ধ্বংস করে ফেলা হবে। সমস্ত পশু পাখি আমাদের
এই দেশে থাকবে না, পালিয়ে যাবে প্রতিবেশী দেশে। কিছু মরে যাবে, কিছু পালিয়ে যাবে, আমাদের নদী নষ্ট হয়ে যাবে, নদীর মাছ সব নষ্ট হয়ে যাবে, নদীতে অনেক আরো যে জীববৈচিত্র্য আছে সব নষ্ট হয়ে যাবে। কাজে সুন্দরবনকে ধ্বংস করছে। এরা হলো মানুষ খেকো নয়, এরা হলো বাংলাদেশ খেকো। আজকে বাংলাদেশকে খেয়ে ফেলতে চায়, এরা বাংলাদেশকে খেয়ে ফেলতে চায়। তারা বাংলাদেশের নাম নিশানা মুছিয়ে দিতে চায়। কাজে এই রকম খুনি অত্যাচারীদেরকে আর ক্ষমতায় রাখা যায় না। কাজে আমি আজকে শুধু বলবো সবাইকে প্রস্তুত হয়ে থাকার জন্য। যখনই ডাক দেওয়া হবে সবাই নেমে আসতে হবে, মা বোন ভাই সহ। আর এইভাবে মরবেন আর কানবেন, শুধু স্বজন হারাদের জন্য চোখের পানি ফেলবেন, চোখ মুছবেন, আর চলতে পারে না। এবার আমরা সকলে নামব, বলবো যে সাহস থেকে তো পুলিশ আর বালু ট্রাক দিয়ে বাড়ি ঘেরাও করে রেখো না, সাহস থেকে রাজপথে মোকাবেলা করো, সাহস থেকে রাজপথে মোকাবেলা করো। গুলি চালালে গুলির সম্মুখে দাঁড়িয়ে আছি, বল আল্লাহ তাআলা যখন মুখ দেবে কেউ ঠেকে দেবে না। তার দেখতে চাও রাজপথে ডাকা হবে, আসো রাজপথে পুলিশ দেখি কেমন করে গুলি চালায়। আমরা সকলে রাস্তায় নামবো ইনশাআল্লাহ। সময় আমি আপনাদেরকে বলবো, যেই আহ্বান দেব আপনারা সকলে যে যেখানে আছেন, যেরকম ভাবে আছেন, যা কিছু নিয়ে যতদিন প্রয়োজন হয় থাকতে হবে, রাস্তায় থাকতে হবে। শীত বর্ষা গ্রীষ্ম সবকিছু উপেক্ষা করে যা কিছু হয় আমরা খেয়ে দিয়ে সেজন্য আমরা সেইভাবে থাকবো। আমরা সেখানে আমি বলবো, এই আলেম সমাজদেরও বলবো, কথায় কথায় তাদেরকে জঙ্গি বানিয়ে দেয়, কথায় কথায় তাদেরকে জঙ্গি বানানো হয় বা তাদেরকে সন্ত্রাসী বানানো হয়। আরে আসল সন্ত্রাসী তো হলো আওয়ামী লীগ, আসল জঙ্গি তো হলো আওয়ামী লীগ, আসল জঙ্গি আওয়ামী লীগ। এই আব্দুর রহমান, শাহেখ আব্দুর রহমান, এ কার আত্মীয়? আজম, মির্জা আজম, মির্জা আজমের বোনের জামাই। মির্জা শাহেখ আব্দুর রহমানকে ধরেছিল, আমাদের সময় আমরা ধরছি, সকল জঙ্গিকে আমরা ধরেছি, তাদের বিচার করেছি, তাদের শাস্তি হয়েছে। মির্জা আজমের বলে যাবে শাহেখ আব্দুর রহমানের সঙ্গে তার বউ বাচ্চা সহ সবাইকে ধরা হয়েছিল, তারা জেলেও ছিল অনেকদিন, তারপরে তাদেরকে ছেড়ে এবং বলা হয়েছে মহিলাদেরকে ট্রেনিং দেয়। মহিলাদের শাহেখ আব্দুর রহমানের বউ মহিলাদেরকে ট্রেনিং দিত। একটা মহিলাকে ধরে এনে সেই মহিলা বেচারা ধর্ম শিক্ষা দেয়, তাকে ধরে এনে হাসিনাকে মারার জন্য। বলছে হাসিনাকে মারার আমাদের দরকার নাই, হাসিনা যতদিন থাকবে বাজে কথা বলবে মানুষের কাছ থেকে ততদিন ভীত হবে, হাসিনাকে কেউ মারতে চায় না, হাসিনাকে মারার প্রয়োজনও নাই। হাসিনা নিজের থেকে শেষ হয়ে যাবে, আল্লাহর তরফ থেকে বদল নেমে আসবে। একটা নিরীহ মহিলাকে ধরে বলল হাসিনাকে আর আমাকে মারার জন্য। আমরা বলেছি আমি তো জনগণের সঙ্গে সবসময় আছি, থাকবো, জনগণের মধ্যেই যাব, কিন্তু কেউ না। ওই মহিলাকে ধরেছে, হাসিনাকে নাকি মারবে ট্রেনিং নিয়েছে। সম্পূর্ণ আমি মনে করি যে এটা সাজানো একটা নাটক। আসলে সেই আব্দুর রহমানের বউ সেই মহিলাদের ট্রেনিং দিত, কই তাকে তো ধরা হয় নাই কেন? সে তার আজমের আত্মীয় বলে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। এই হলো আওয়ামী লীগের অবস্থা। আওয়ামী লীগ হলে যত কর্মই করুক সব মা, আর অন্য কেউ হলে কিছু না করলেও তাকে জঙ্গি, খুনি, সন্ত্রাসী, বাস চালাও, ট্রাক চালাও এগুলি বলে নানাভাবে মিথ্যে মামলা দিয়ে জেলখানায় ঢোকা। আমরা বলতে চাই যে আওয়ামী লীগের এই ছাত্রলীগ, যুবলীগ, এই গুন্ডা লীগদের অবিলম্বে বন্ধ করেন। এদের গুন্ডামি, সন্ত্রাসী, দখলদারি, জমি দখলদারি এগুলি বন্ধ করেন। আর এদের হাতে এত অস্ত্র কোথা থেকে আসলো?
সকল অস্ত্র অবিলম্বে উদ্ধার করতে হবে। এই আওয়ামী লীগের ছাত্রলীগের লোকজনের হাতে যদি অস্ত্র থাকে, তাহলে সাধারণ জনগণের হাতে অস্ত্র থাকলে তাদেরকে কেন বাধা দেবে না আপনারা? সেও অবৈধ অস্ত্র ক্যারি করছে, আরেকজনও যদি অবৈধ অস্ত্রই ক্যারি করে, তাহলে সেখানে তফাৎটা কোথায়? কাজে সেই জন্যই বলছি, এই অবৈধ অস্ত্র সব উদ্ধার করে ছাত্রলীগের যুবলীগদের এদেরকে এই মানুষ খুন করা থেকে বিরত রেখে, না হলে পরে এদের পরিণত হবে অত্যন্ত খারাপ এবং ভয়াবহ। এরা এমন একটা সময় আসবে তখন ঘর থেকে এরা বেরোতে পারবে না জনগণের হয়ে। ঘর থেকে বেরোনোর সময় একটা আসবে, জনগণ এদের অস্ত্র লাগবে না, এদের এমনি পিছিয়ে ফেলবে তাদের জনগণ। কাজেই তাদেরকে বলতে চায়, সামনে সামনে আপনাদের বড় দুর্দিন, সামনে আপনাদের বড় দুর্দিন। এখন আপনাদের বড় নেতারা সবাই কিন্তু পকেটে টিকে পাসপোর্টের সিল লাগানো আছে, আপনাদের কিছু নাই। আপনারা তাদের পিছনে ঘুরে ঘুরে বিপদে পড়েন না। কাজে নিজেরাও এখন টাকা পয়সা বহুত বানিয়েছেন, কাজে নিজেরাও পাসপোর্ট ভিসায় সিল মেরে এখন থেকে আস্তে আস্তে সরে পড়তে থাকে। তাহলে এই দুর্দিনে বড় নেতার সব উড়ে যাবে, আর আপনারা পড়ে থাকবেন। সেজন্য বলতে চাই যে সামনে আওয়ামী লীগটা অবশ্যই জনগণের উপরে অত্যাচার জুলুম অত্যাচার, দেশের এই ক্ষতির জন্য আওয়ামী লীগের জবাবদিহির সম্মুখীন হতে হবে এবং ক্ষমতা থেকে বিদায় নিতে হবে। আমরা বলেছি কি, আমরা কেন আন্দোলন করেছি? আমরা 10 মাস 12 মাস ডিসেম্বর 12টা মাস সময় দিয়েছি তাদেরকে, যে আলোচনা করে আমরা একটা দেশে শান্তিপূর্ণ নির্বাচন করার জন্য, সম্মিলিত সকল দলের অংশগ্রহণে একটা নির্বাচন করার জন্য আমরা চেয়েছি। এটি আমাদের দাবি ছিল, কিন্তু এখন পর্যন্ত তারা আমাদের দাবিতে তারা কান পাতেন নাই, তারা মানতে রাজি নয়। তাই আমি আবারও বলছি, অবিলম্বে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেওয়ার ব্যবস্থা করে সরে পড়ুন। কারণ আপনাদের অধীনে যে নির্বাচন হতে পারে না, এইচপি ম্যাম সেটা পরিষ্কার বলে দিয়েছে। আপনারা কিভাবে নির্বাচন করেছেন সব তিনি ফাঁস করে দিয়েছে। এরপরও আরেকটি কথাই বলব, আপনারা অবৈধ হয়ে ক্ষমতায় বসে দাপট দেখাচ্ছেন, যাকে ইচ্ছে ধরছেন, মারছেন, আর আমাদের জনপ্রতিনিধি, জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের নামে মামলা দিচ্ছেন, আর তাদেরকে কাউকে গ্রেফতার করছেন, কাউকে হত্যা করছেন। আমি বলি এটা বন্ধ করেন, এগুলো বন্ধ করেন। নির্বাচিত প্রতিনিধিদের আপনারা মামলা দেওয়া বন্ধ করেন। সিলেটের ওই মেয়রের নামে মামলা দিয়েছে, মিথ্যে মামলা। কাজী জনপ্রতিনিধির নামে মিথ্যে মামলা বন্ধ করেন। বরং আপনারা কারো প্রতি জনগণের প্রতিনিধিত্ব করেন না, আপনারা অবৈধ, তারা হল জনগণের ভোটে নির্বাচিত। কাজে তাদের দায় আছে, দায়িত্ব আছে জনগণের প্রতি, কিন্তু আপনারা অবৈধ বিদায় খেয়াল পরিচিত কাজ করছেন। আমি আর আপনাদের সাথে বক্তব্য দীর্ঘায়িত না করে আপনাদের সকলকে বলব যে আপনারা কি আন্দোলন করতে রাজি আছেন? প্রস্তুত আছে? সবাই প্রস্তুত আছে। আমি মা বোনদের বলব যে আর চোখের পানি নয়, আসুন আমরা সবাই একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে এ জালেম অত্যাচারীর বিরুদ্ধে আমরা পথে নামি। আবারও শেষবারের মতো হুঁশিয়ার করছি, এই বিদ্যুৎ, গ্যাস এবং জ্বালানি তেলের দাম বাড়ানো যাবে না। সেদিন বাড়াবেন, ওই চুরি করে হলেও আমরা জানব। তারপরের দিন থেকে কিন্তু শুরু হয়ে যাবে আন্দোলন আপনাদের বিদায়ের জন্য। তাই আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ রাজপথে দেখা হবে, ইনশাআল্লাহ আন্দোলন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, 20 দলীয় জোট জিন্দাবাদ।